প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমার প্রিয় সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদেরকে। এই ক্লাসটি আরও দেখতে পারবে দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তারাও। যারা পরীক্ষা দিবে অর্থাৎ নেক্সট 2021 সালে 2022 সালে যদি কারিকুলাম চেঞ্জ না হয় 23, 24, 25 সালেও তোমরা এই ক্লাসটি দেখতে পাবে। অর্থাৎ আগামী 4-5 বছরের জন্য এই ক্লাসটি তোমাদের সবার জন্য নিরাপদ। আমরা বানানের ক্লাসটি নিয়ে এসেছি। বানান আজকে পড়বো আমরা তৃতীয় এপিসোড। আজকে আমরা পড়বো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে খ নম্বর, অর্থাৎ আমরা পড়বো প্রশ্ন সমাধান। প্রশ্ন সমাধান পড়তে গিয়ে আসলে আমাদের শত শত শব্দ জানতে হবে। আমি এখানে আজকে অন্তত 1000 খানিক শব্দ তোমাদের দেখাবো। 1000 শব্দ মতো তোমাদেরকে দেখাবো। ক্লাসটি হবে অনেক দীর্ঘ, ক্লাসটি বেশ দীর্ঘ হবে এবং এটি 2টি এপিসোডে আমি করব না, একটি করব, কারণ এটি তোমরা একদিনে খুব বেশি কষ্ট করে যদি তোমরা এটা শিখে যাও তাহলে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আর এই একটি ক্লাস করলেই তোমরা বাংলা দ্বিতীয় পত্রের 2 নম্বর প্রশ্নের অর্থাৎ বানানের খ নম্বর প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আর কোনো ক্লাস যদি তোমরা না করো তাহলেও এটি দিয়ে খ নম্বরের প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। তো এটি, আর আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ক্লাসটি নিচ্ছি, কারণ আমি এই ক্লাসটির রেকর্ডিং আমি আগেও করেছি, কিন্তু আমার সাউন্ড যে কোনো কারণে হোক আসে না। এই জন্য আমি মাঝে মাঝে সাউন্ড চেক করে নিচ্ছি, মানে আমার মাইক্রোফোন ঠিক আছে কিনা এটা মাঝে মাঝে আমি এটা চেক করার জন্য এটি আমি দেখব। তো আমি চলে যাই। এর আগে আমি গুরুবচন একটু মানে আমার একজন টিচারকে আমি একটু কোট করছি। সেটি হচ্ছে তার যে ভাষা বিজ্ঞান পড়াতে গিয়ে আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে, এটা বাঙালির ভাষার উপর সংস্কার করা কৃত্রিম সংস্কৃত ভাষার দাদাগিরি হতে প্রস্তাবিত মানব কতটা ও কেন সে তর্ক বড়ই দরকার। এটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে করবে। বাঙালির ভাষার ভিতরে গুরুর চিহ্নের চেয়ে আদিবাসী চারালের। আদিবাসী বলতে এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের কথা বলা হয়নি, কিন্তু এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে যাদের ভাষা বাংলা না তাদের কথা বলা হয়নি, যাদের ভাষা বাংলা তাদের কথা বলা হয়েছে। আচরগুলো খোঁজা হোক দেখি, যদিও বিদ্যালয়ে এমনই শেখায় গুরুগণ। তো আমি স্বাগত জানাচ্ছি মিজান স্যার, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। তোমাদের এটি প্রথম পর্ব লেখা থাকলেও এটি আসলে একমাত্র পর্ব, এবং এটির উপরে যে পরে দ্বিতীয় একটি এপিসোড আমি কোনো একদিন নিব, সেটি হচ্ছে এর বাইরে খুঁটিনাটি 2-1টি বিষয় থেকে যায়, সেই বিষয় নিয়ে কথা বলার জন্য। আপাতত তোমাদের দরকার নেই। আগে বলে রাখি, সেটি হচ্ছে তোমাদের কিছু সতর্কতা মানতে হবে এই ক্লাসটিতে। মানে এই ক্লাসে যে বিষয়গুলো দেখাতে হবে সেটা হচ্ছে সতর্কতা বিধি, অর্থাৎ আমরা এই বানানগুলো সম্পর্কে জাস্ট সচেতন হলে আমাদের হবে। এই জন্য আমি সতর্কতা বিধি 1 দিয়ে শুরু করছি। সকল অঞ্জলি, যেমন শ্রদ্ধাঞ্জলি, কৃতাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, পত্রাঞ্জলি, যত অঞ্জলি আছে সকল, মানে যে শব্দের সাথেই অঞ্জলি থাকবে, কোনো শব্দের সাথে অঞ্জলি থাকলে সকল অঞ্জলিতে রস্যিকার ব্যবহৃত হবে। যত অঞ্জলি পাবে সকল অঞ্জলিতে রস্যিকার ব্যবহৃত হবে। মাথায় রাখবে, যত অঞ্জলি তত রস্যিকার। দীর্ঘকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা একেবারেই সচেতন হয়ে যাবে এই বিষয় সম্পর্কে। অর্থাৎ আমার এখানে কোনো নিয়মই জানার দরকার নেই, অঞ্জলি থাকলেই রস্যিকার। সতর্কতা বিধি 2 নম্বরে বলছি অতৎসম শব্দ। আমি আরেকটু বলি, অতৎসম শব্দ বলতে এখানে আমি মিন করেছি আসলে সংস্কৃত নয় এরকম সকল শব্দ। যেমন পোস্ট, যেমন মাস্টার, ডাস্টার, সিস্টার সব হচ্ছে ইংরেজি শব্দ। এখানে সব দন্তেস বসে। আমরা দেখেছিলাম তৎসম শব্দের নত্ববিধানে এবং সত্যবিধানে যে ট বর্গের সাথে মূর্ধন্য থাকলে মূর্ধন্য বসে, দন্তেস বসে না। এখানে একেবারেই ব্যতিক্রম, কারণ এর কোনো শব্দটি সংস্কৃত নয়। এখানে অতৎসম বলতে তৎসম নয় বোঝাচ্ছে, আর কিছু না।
মানে অর্ধেক তৎসম এরকম না। নস্টালজিয়া, রেজিস্টার ইত্যাদি এই শব্দগুলো বিদেশি শব্দ। এই বিদেশি শব্দগুলো সবগুলোতে দন্তেস হয়। যতই ট থাক, এটা মাথায় রাখবা, যতই ট থাক, যতই যুক্ত ব্যঞ্জন এবং ট থাক বা ঠ থাক, এখানে সব কিছুতে মানে টর জায়গায় ঠও থাকতে পারতো, সেখানে দন্তেস হবে যদি সংস্কৃত শব্দ না হয়, অর্থাৎ তৎসম শব্দ না হয়। আমরা চলে যাচ্ছি সতর্কতা বিধি 3-এ। তোমাদের বলে রাখি, প্রত্যেক পৃষ্ঠার অর্থাৎ প্রত্যেক স্লাইডের একটি করে স্ক্রিনশট দিয়ে রাখবে, সেটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো দুটি বর্গের প্রথম ধ্বনি, মানে আমরা নিয়মে না যে আমরা শব্দে দেখি, শব্দগুলো সবগুলো একসাথে নিয়ে নিই। একটু খেয়াল করো যে এই লাল চিহ্নিত, অনেক কষ্ট করে করা লাল চিহ্নিত বিসর্গের পরে সব প, তারপরে হচ্ছে দন্তেস প, প, ক, ক, মানে ক, প, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তেস স, এর যে কোনো একটি থাকলে এখানে, এবং তার আগে যদি বিসর্গ থাকে তাহলে বিসর্গ অবিকৃত থাকে। কিন্তু এদিকে খেয়াল করো, রোগ, র, ভ, জ, ন, ম, ভ, ধ, এই পাঁচটির কোনোটিই নয়। আমি নিয়ম না বলেই আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিসর্গ কোথায় থাকবে, বিসর্গ কোথায় থাকবে না, এটি মাথায় রাখলেই হবে। বিসর্গ এই বর্ণগুলো যদি থাকে, তার পূর্বে যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গ সন্ধিতে অক্ষুণ্ণ থাকবে, এবং এটি বিসর্গ সন্ধি। আরো ভালো যদি এটি নিয়ে জানতে চাও, তাহলে তুমি হচ্ছে আমার গত গত পরশু রেকর্ড করা, অর্থাৎ আজকে তোমরা 23 তারিখের রেকর্ডকৃত ক্লাসটি দেখে আসতে পারো বিসর্গ সন্ধি, তাহলে তোমরা সেখানে এর উত্তর আরো ভালোভাবে পেয়ে যাবে। সতর্কবিধি 4, সতর্কবিধি 4-এ আমরা কি বলছি বা আমি কি বলছি, বিসর্গের পর সন্ধিতে র ধ্বনি আসলে বিসর্গযুক্ত মানে রস্যই দীর্ঘয়ে পরিণত হয়। যেমন নীরব, নিরোধ, তারপরে হচ্ছে নিরস। দেখো পূর্বে রস্যিকার আছে অথবা রস্যুকার আছে, পরে এটা দীর্ঘিকার হয়ে গেছে বা দীর্ঘকার হয়ে গেছে। মানে বিসর্গ থাকলে, বিসর্গের সন্ধি, এটা আমাদের অনেক কিছু সন্ধি থেকে আসবে, বানানের ক্ষেত্রে অনেক সন্ধি থেকে আসবে, এটা মাথায় রাখবে। বিসর্গ যদি সন্ধিতে থাকে এবং তার আগের রস্যই বা রস্যু দীর্ঘই বা দীর্ঘতে পরিণত হয়। এই ক্লাসটি একটু দ্রুত যেতে হবে, দ্রুত না গেলে আমাদের অনেক সময় লাগবে, অন্তত 50 মিনিট লাগবে। তো সতর্কতা বিধি 5, সেটি হচ্ছে, আমরা এখানে একটু খেয়াল করি, সেটি হচ্ছে আমরা উপরে কি আছে এটা আমরা পড়ে নেব পরে। আমরা কিছু শব্দ দেখি, সেটা হচ্ছে প্রাণী, মন্ত্রী, স্বামী, তারপরে তারপরে স্থায়ী, দায়ী। কিন্তু এই শব্দগুলো যদি এই শব্দের সাথে যদি আরো কোনো শব্দ যুক্ত হয়, সেটি হচ্ছে নরমালি সমাজবদ্ধ হয়ে, যেমন প্রাণী বিদ্যা, প্রাণী বিজ্ঞান, প্রাণী জগৎ, তাহলে সেই প্রাণীর নিটা কি দীর্ঘি থাকতো না, রস্যি হতো, এবং বাকি শব্দগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অর্থাৎ শেষে দীর্ঘিযুক্ত বেশ কিছু তৎসম শব্দের সাথে অন্য কোনো তৎসম শব্দ সমাসবদ্ধ হলে কিংবা তৎসম প্রত্যয় যুক্ত হলে শেষের দীর্ঘি রস্যিতে পরিণত হয়। ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা। সতর্কতা বিধি 6, জাতি এবং ভাষাবাচক শব্দগুলো আমরা দেখি, যেমন ইংরেজি, বাঙালি, ইরানি, ইরাকি, জাপানি, ফরাসি, আরবি। এখানে ভাষাগত জায়গাও আছে, আবার জাতিগত জায়গাও আছে। বলে দিই, যেমন ইংরেজি একটি ভাষার নাম, বাঙালি, বাংলা একটি ভাষার নাম, কিন্তু বাঙালি একটি জাতির নাম। ইরানি এটি একটি জাতির নাম, কিন্তু ইরানি কিন্তু হচ্ছে পারস্য, তো পারস্য। তো আবার বলতে পারো যে ইরানি একটি ভাষার নাম, কিন্তু ইরানের ভাষা তো মূলত ফার্সি, নট ফরাসি। তো তারপরে ইরাকি, জাপানি, জাপানি কিন্তু একটি ভাষার নাম, জাপানি একটি জাতির নাম, ফরাসি একটি ভাষার নাম, আরবি একটি ভাষার নাম, আরবীয় হলে একটি জাতির নাম বোঝাতো। কিন্তু যদি ইয় প্রত্যয় যুক্ত হয় তাহলে কি ঘটে, সেটা হচ্ছে যেমন বঙ্গীয়, ভারতীয়, ইরানীয়, তারপর হচ্ছে ইরাকীয়, জাপানীয়, আরবীয়, ফরাসীয়, ইউরোপীয়, স্পেনীয়। এখন আমি তোমাদেরকে বাংলা একাডেমির বানান বিধি অনুসারে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে ইয় প্রত্যয় যুক্ত হলে, কিন্তু
কথা হচ্ছে আমরা বিদেশি শব্দের ক্ষেত্রে এটা মানতে যাব কেন? কিন্তু আমাদের বাংলা একাডেমি আমাদের এটা বেঁধে দিয়েছে, আমাদের মানতে হবে। তারপরেও বাংলা একাডেমিকে এবং আম এই ধরনের প্রতিষ্ঠানকে আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা এটা মানব কি না? কিন্তু কেন মানব? এই প্রশ্নটি আমি রেখে যেতে চাই। যদি এই ক্লাসটি বা এই মেসেজটি তাদের কাছে পৌঁছায়, অবশ্যই তার রিপ্লাই সে যেকোনোভাবেই হোক আমরা পেতে পারি। ব্যক্তিগতভাবে পেতে পারি, প্রাতিষ্ঠানিকভাবেও আমরা পেতে পারি। তাহলে আমাদের এই সমস্যা দূর হয়ে যাবে। তো তোমরা প্রতিটি স্লাইডের স্ক্রিনশট নিয়ে রাখবে। ৩৩ টি স্লাইড তোমাদের এখানে দেখানো হবে। তারপরে দেখো সতর্কতা বিধি ৭। শেষে ই যুক্ত হলে শব্দের শেষে তা, যেমন হচ্ছে একটি শব্দ বলে প্রতিদ্বন্দ্বী, যদি যেমন দেশদ্রোহী, কিন্তু যদি বলি দেশদ্রোহিতা, সহযোগী সহযোগিতা, সহকারী সহকারিতা, প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা, ব্রতচারী ব্রতচারিতা, অনুগামী অনুগামিতা, দূরদর্শী দূরদর্শিতা, মানে তা যুক্ত হলে সব দীর্ঘী রস্বীকার হয়। আমরা পরের শব্দগুলো একটু খেয়াল করি। যেমন দেশদ্রোহী দেশদ্রোহিতা, সহযোগী সহযোগিতা, ঠিক যেভাবে বলেছি। সহধর্মী তো সহধর্মিতা, স্পষ্টবাদী স্পষ্টবাদিতা, দীর্ঘী হ্রস্ব হয়ে যাবে যদি তা যুক্ত হয়, তা প্রত্যয় যুক্ত হয়। সতর্কতা বিধি ৮, আমরা এখানে কি আছে পরে দেখি। স্থান অনুষ্ঠান, স্থান অনুষ্ঠান, এখানে দন্তেশ্ব এখানে মূর্ধন্য ষ, এখানে দন্তেশ্ব এখানে মূর্ধন্য ষ, এখানে দন্তেশ্ব এখানে মূর্ধন্য ষ। ঠিক বাকি শব্দগুলো একই রকম আছে। এখানে সব দন্তেশ্ব এখানে মূর্ধন্য ষ, এখানে দন্তেশ্ব এখানে মূর্ধন্য ষ, এখানে দন্তেশ্ব এখানে মূর্ধন্য ষ, অথচ মোটামুটি একই জায়গা থেকে শব্দটা এসেছে। তাহলে এটা কেন হয়? উকারন্ত, এগুলো হচ্ছে অনুষঙ্গ। অনু সু দু ও ইকারন্ত বি অভি পরি উপসর্গের পর কিছু শব্দের ধাতু দন্তেশ্ব মূর্ধন্য ষতে পরিণত হয়। অর্থাৎ সবগুলো না, কিছু পরিবর্তিত হয়। নিয়মটা মনে রাখা দরকার তোমাদের জন্য। মানে এই শব্দগুলো মনে রাখতে হবে, কারণ স্থানের ক্ষেত্রে তুমি মূর্ধন্য ষ দিচ্ছ না, কিন্তু অনুষ্ঠানের ক্ষেত্রে দিচ্ছ। অথবা হচ্ছে যেমন অসম বিষম, কাছাকাছি শব্দ, তুমি অসমে দন্তেশ দিচ্ছ, বিষমে মূর্ধন্য ষ দিচ্ছ। এটা আসলে কেন? এটি আসলে কিছু কিছু শব্দে হয়, সব শব্দে হয় না। সতর্কতা বিধি ৯, আমরা নিয়মের পরে শব্দ দেখি। যেমন দোষী শব্দের পূর্বে যদি নি উপসর্গ যুক্ত হয়, তাহলে দোষীর মানে এই দীর্ঘিকার ভেনিশ হয়ে যায়, মানে এটি থাকে না। যেমন নির্দোষ, এখানে স এর সাথে কোনো রস্যিকারও নাই, দীর্ঘকারও নাই, কিন্তু তুমি যদি বলো যে নি রস্যিকার রয়েছে, না, এই নি উপসর্গ থেকে আসছে। নি এই উপসর্গ থেকে, নি উপসর্গ থেকে আসছে। এই নি হচ্ছে এই নি, তাহলে দীর্ঘে ভেনিশ হয়ে যায়। বাকি শব্দগুলো একইভাবে রয়েছে। স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা। সতর্কতা বিধি 10-এ আমরা চলে যাচ্ছি। আলিযুক্ত বিশেষণবাচক যে শব্দ, যেমন স্বর্ণালী, বর্ণালী, মেয়ালী, সোনালী এবং রূপালী, এগুলোতে সবগুলো হচ্ছে রসিকার হয়। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে যে রূপালী শব্দ রূপা থেকে, মানে রূপালী শব্দটি রূপা মানে যে ধাতু শব্দ, মানে ধাতু যে ফিজিক্সের বিষয়, সেটি হচ্ছে স্বর্ণ রৌপ্য। সেই রৌপ্যর আরেকটি নাম হচ্ছে রৌপ্য, হচ্ছে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, কিন্তু রূপাটা হচ্ছে তদ্ভব শব্দ। এই রূপাটা যদি মানে সৌন্দর্য না হয়, রূপ না হয়, রূপ হলে কিন্তু দীর্ঘ, সেই জন্য রূপালী শব্দটি রূপা থেকে আসছে বলে এটি হচ্ছে রূপ, রস্য। কিন্তু যদি কারো নাম হয়, যেমন তুমি কারো নাম রাখলে রূপা, তার নাম তুমি রস্যকার দিয়ে লিখবে না দীর্ঘকার দিয়ে লিখবে, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন রূপাকে যদি তুমি হচ্ছে মানে ধাতু হিসেবে তুমি তুলনা করো, মানে স্বর্ণ রৌপ্য, তাহলে তুমি রস্যকার দিয়ে লিখতে পারো। আর রূপাকে যদি তুমি রূপ মানে সৌন্দর্য হিসেবে তুমি কল্পনা করো, তাহলে দীর্ঘকার দিয়ে লেখো। যেমন আমি আমার জীবনে দুজন মানুষের নাম রেখেছি, তার মধ্যে একজনের নাম হচ্ছে রূপা এবং সেটির বানান দীর্ঘকার, কারণ আমি সেটি রূপ থেকে নিয়েছি, রূপ থেকে রূপা।
সতর্কতা বিধি 11 সংস্কৃত শব্দবর্ষের যুক্ত ব্যঞ্জন। এটি হচ্ছে নত্যবিধানের নিয়ম। এটি নিয়ে কথা বলার আসলে কিছু নাই। ট এর সাথে সব হচ্ছে মূর্ধন্য বসে। আমি সেখানে অনেকগুলো শব্দ দিয়েছিলাম, কিন্তু এখানে তার থেকেও অনেক বেশি শব্দ দিয়েছি। সেটা হচ্ছে কণ্টক, বন্টন, হন্টন, লুণ্ঠন, ঘণ্টা, আন্ডা, পণ্ডা, সন্ডা, কাণ্ড, ভাণ্ড, প্রচণ্ড, দণ্ড, লণ্ড, ভণ্ড, চণ্ড, খণ্ড, ষণ্ড। আগের ক্লাস যদি খেয়াল করো তাহলে তোমাদের এই বিষয়ে সমস্যা থাকার কথা নয়। অর্থাৎ তৎসম শব্দের বানানে বা নত্যবিধানের ক্ষেত্রে ট যদি যুক্ত ব্যঞ্জন হয় তাহলে ট এর সাথে যে ন যুক্ত হয় সেই ন মূর্ধন্য হয়। কিন্তু এখানে বাকি যে 4টি শব্দ দিয়ে দেওয়া হয়েছে কোনো শব্দই সংস্কৃত শব্দ নয়। কিন্তু আমরা যাতে পার্থক্য করতে পারি এই জন্য অ্যান্ডিন, লন্ডন, আন্ডার এবং ঠান্ডা 4টি শব্দ দেওয়া হয়েছে। সতর্কতা বিধি হচ্ছে 12। তোমরা দেখো এটি হচ্ছে নত্যবিধানের 1 নম্বর নিয়ম। আমি এখানে শুধুমাত্র মূর্ধন্য ষ দিইনি, বাকি 7টি চিহ্ন এখানে রয়েছে, বাকি 6টি চিহ্ন এখানে রয়েছে। রি, র, রেফ, রিকার, রফলা এবং মূর্ধন্য ষ এর সাথে তুমি ক্ষীয় যুক্ত করতে পারো। মানে এগুলোর ক্ষেত্রে এগুলোর পরের যে চিহ্ন সেটি মূর্ধন্য ব্যবহৃত হয়। এটি নত্যবিধানের 1 নম্বর নিয়ম। এরপরে মানে সতর্কতা বিধি হচ্ছে 13তে আমরা দেখব হচ্ছে এটির পরে নত্যবিধানের 2 নম্বর যে নিয়মটি দেখিয়েছে, অর্থাৎ এগুলোর পরে যে 25টি চিহ্ন থাকলে হয় সেগুলো, আমি এখানে যদিও 14টা চিহ্ন দিয়েছি। তৎসম শব্দের ওই যে 7টি চিহ্ন মূর্ধন্য ষ সহ আরেকটি যুক্ত করো ক্ষীয়, এবং তারপরে ক এবং প বর্গ। এখানে হচ্ছে সরি, এখানে আমি 12টি দিয়েছি, আরো তুমি 13টি যুক্ত করবে। সেটা হচ্ছে ক এবং প এর সাথে, মানে এই দুটি বর্গ 5টি 5টি 10টি অন্ত্যস্ত হ, অন্ত্যেজ্য এবং অনুস্বর এর সাথে স্বরবর্ণর বাকিগুলো। আমি যেহেতু এক্সাম্পল বাকিগুলো দিইনি এই জন্য এখানে এগুলো দিইও নি, কিন্তু ওই এক্সাম্পল গুলো যদি দিতাম তাহলে আমি সেগুলো প্রয়োগ করতাম। তুমি দ্বিতীয়টা মনে রাখলেই হবে, এটিও মনে রাখতে পারো তুমি, কোনো সমস্যা নেই। সেটি হচ্ছে এই চিহ্নগুলোর পরে এই বর্ণ একটিও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। তারপরে যদি তৎসম শব্দে ন আসে তাহলে সেই ন মূর্ধন্য হয়। যেমন গৃহিণী, রিকার এখানে আছে, তারপর হ আছে, তারপর মূর্ধন্য। এটার ক্ষেত্রে দেখো মাঝখানে দুটি বর্ণ আছে, মানে একাধিক, একটিও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। এটি নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু একটু খেয়াল করো যে মূর্ধন্য থাকলে নিচে বসে, দন্তন্য থাকলে পেটে বসে। তো এটি শুধুমাত্র এটির ক্ষেত্রে আলাদা করার জন্য বাকি 4টি শব্দ বা বাকি শব্দগুলো আমরা দিয়েছি, 7টি শব্দ। সতর্কতা বিধি 14 তৎসম শব্দে। আমি আগে দুটি নিয়মের আগে যেটি বলেছিলাম সেটা হচ্ছে নত্যবিধানের ক্ষেত্রে ট এর ক্ষেত্রে, আর নত্যবিধানের ক্ষেত্রে শুধু ট এর ক্ষেত্রে না, ট বর্গের ক্ষেত্রে ট, ঠ, ড, মূলত ট, ঠ, ড, ঢ পর্যন্ত, এবং শেষ বর্ণ যেহেতু ন সেহেতু ন এর সাথে ন যুক্ত হয় না, যুক্ত ব্যঞ্জন। কিন্তু আর হচ্ছে সত্যবিধানে ট, ঠর সাথেই মূলত যুক্ত হয়। ড এর উদাহরণ আমি এখনো পর্যন্ত পাইনি, ঠ এর উদাহরণ পাইনি। তো ট, ঠ যেমন বৃষ্টি, স্রষ্টা, কৃষ্টি, মিষ্টি, স্পষ্ট, নষ্ট, ভ্রষ্ট, পৃষ্ঠায়, এটা হচ্ছে ঠ দিয়ে। দুটি এখানে ঠ এর এক্সাম্পল দিয়েছি, বাকিগুলো সব ট, সুষ্ঠু। এটি হচ্ছে ঠ এ, মানে যুক্ত ব্যঞ্জনে, এবং এগুলো সবগুলো তৎসম শব্দ। যুক্ত ব্যঞ্জনে পরের বর্ণ যদি ট থাকে অথবা ঠ থাকে এবং এটি যদি যুক্ত হয় এবং এটি স চলে আসে, সেই ধ্বনি আসে, সেই ধ্বনিটা যদি দন্তেশ্বর মতও হয় সেটি মূর্ধন্য ষ হিসেবে ব্যবহৃত হয়, এবং এটি অবশ্যই তৎসম শব্দের বানানের ক্ষেত্রে। সতর্কতা বিধি 15 বানানগুলো লক্ষ্য করো। সেটি হচ্ছে তৎ যোগ তয় তয়, তত্ত্ব। আবার সৎ যোগ তা, সত্তা। এখানে তত্ত্ব তয় তয় ব, সত্তা তয় তয় আকার। তো এখানে আমরা সত্তাকে অনেকে অনেক সময় তয় তয় ব লিখে ফেলি, কিন্তু আবার যদি অন্তঃসত্ত্বা হয়, মানে আমার যে মায়েরা যখন অন্তঃসত্ত্বা হন তখন হচ্ছে আমরা তয় তয় লিখবো না, সত্তা
আত্মা হচ্ছে তোমার হচ্ছে সোল, তোমার আত্মা বা তোমার ভেতরের যে যা কিছু আছে যেটি তোমাকে মানে চেতনা বা চেতন রাখে, যেটাকে আমরা বলি সত্তা, সেটি। কিন্তু যদি অন্তঃসত্ত্বা হয়, অন্তঃসত্ত্বা হচ্ছে আরেকটি মানুষের শরীরের ভেতরে আরেকটি সত্তা, মানে একটি মানুষের শরীরের উপর আরেকটি সত্তা, সেই সত্তা তয় তয় হয়। এটি ব্যাকরণের রুলস মেনে না। এটি একটু খেয়াল করো যে ত ত আছে, ত তারপরে এখানে একটি ত আছে, এখানে একটি ত, দুইটা ত মিলে তয় তয় হয়েছে, ব ব এর জায়গা আছে। এখানে সেম ঘটনা রয়েছে, দুইটা ত তয় তয় হয়েছে, ব নাই বলে ব নেই। সত্য দেখো যা আছে তাই আছে, কিন্তু অন্তঃসত্ত্বার ক্ষেত্রে আমি আগেই বলেছি। সতর্কতা বিধি 17 সন্ধির কারণে শব্দগুলোতে দীর্ঘকার হয়েছে। এটি আমি আগে বলি যে শুরুতে এবং শেষে, মানে প্রথমে যদি রস্যু থাকে বা দীর্ঘ থাকে, পরে রস্যু দীর্ঘ যাই থাকুক না কেন, এই রস্যু দীর্ঘ মিলে দীর্ঘ হয়। রস্যু দীর্ঘ দীর্ঘ হয় এবং পরের দীর্ঘ বা রস্যু মানে আগের বর্ণের সাথে মিশে যায়। যেমন বধূ, এই রস্যুটা এই দীর্ঘটা মিলেই দীর্ঘ। বধূক্তি, দেখো শুধু উটা নাই, তারপরে এই উটা নাই, রস্যুটা দীর্ঘ হয়ে গেল, খালি এটুকু হয়ে গেল। এই রস্যুটা দীর্ঘ হয়ে যাবে, এই উটা থাকবে না, তাহলেই হয়ে যাবে। রস্যুটা দীর্ঘ হয়ে যাবে, এই রস্যুটা থাকবে না, এটা এই রয়ের সাথে মিশে যাবে। এটাই হচ্ছে ঘটনা, এটি সন্ধিতে। তোমরা দেখবে যদি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢোকো, তাহলে দেখবে যে এটি নিয়ে আমার ক্লাস নেওয়া আছে সন্ধিতে। আর এটি হচ্ছে স্বরসন্ধি পর্ব 1, সেখানে দেখে নিলে তোমরা এটা নিয়ে বিস্তারিত জানতে পারবে। আমরা পরের 17 নম্বর সতর্কতা বিধিতে চলে যাই। তো দ্বিতীয় বর্ণের দীর্ঘি একটু খেয়াল করো, এখানে রস্যি দীর্ঘি দুটির ব্যবহারই রয়েছে, কিন্তু প্রত্যেকটি শব্দের দ্বিতীয় বর্ণের মানে শব্দের দ্বিতীয় বর্ণের দীর্ঘি রয়েছে, প্রত্যেকটি শব্দের দীর্ঘ। এটির তুমি বলতে পারো স্যার কোন নিয়ম থেকে এসেছে? এত নিয়ম তোমার মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখো যে এই শব্দগুলোতেই মূলত মূলত প্রধানত মুখ্যত এই শব্দগুলোতে ঠিক এরকম ভাবে মানে দ্বিতীয় বর্ণে দীর্ঘিকার ব্যবহৃত হয়, দীর্ঘিকার ব্যবহৃত হয়। এবং এটি মনে রাখার আরেকটি কৌশল আমি তোমাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই শব্দটি নিমিলন বাদে বাকি শব্দগুলোতেই দেখো একটি রস্যিকার একটি দীর্ঘ, সরি দুটি শব্দ পাবে, মানে নিমিলন আর উন্মিলন, বাকি রস্যি এবং দীর্ঘি দুটি রয়েছে, কিন্তু সবগুলি দ্বিতীয়টাতে দীর্ঘি হয়েছে। সতর্কতা বিধি 18, সেটি হচ্ছে কিছু দীর্ঘিকার। কিছু দীর্ঘিকার অর্থাৎ এটি কোনো নিয়মের নয়, কিন্তু এই শব্দগুলো তোমরা একটু মাথায় রাখবে। সেটি হচ্ছে মহীয়সী, গরীয়সী, সমীক্ষা, নিরীক্ষা, সমীচীন, মসীজীবী, যত জীবী আছে যেমন পেশাজীবী, চাকুরিজীবী, সব জীবী দুইটা ই দীর্ঘি, মানে জীবী মানে দীর্ঘি। মনীষী, বাগীশ্বরী, সরস্বতী, অনুষঙ্গিনী, অঙ্গীকার, নিরীহ, সমীকরণ, প্রতীচী, প্রতীচী, প্রতি প্রতীতি, প্রতীচী এবং প্রাচী। সতর্কতা বিধি হচ্ছে 19, সমীভবনের ফলে, সমীভবনের ফলে অনেকের মতে এটা স্বরসঙ্গতির কথাও তোমরা বলবে, সেটা যেমন হচ্ছে মূলা দুই রকম আছে। তোমরা যদি সমীভবনে যাও, স্বরসঙ্গতিতে যাও, তোমরা যারা 9-10 ভালো করে পড়ে এসেছো বা এই ক্লাসটি কোনো শিক্ষক দেখলে আমার ভুল ধরতে পারেন, সেটি হচ্ছে মূলা যদি রস্যুকার দিয়ে হতো এবং মূল হতো, তাহলে সেটি হতো যেটির উদাহরণ সেটিকে বলা হয় হচ্ছে স্বরসঙ্গতি, ভাওয়েল হারমোনির উদাহরণ। কিন্তু দীর্ঘকারের কারণে আমরা এখানে সমীভবনের মধ্যে নিয়ে এসেছি। মানে সমীভবনের ইয়েটা কি, মানে ডেফিনেশনটা আসলে কি? শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার যে সমতা লাভ করে। আমি এই সমীভবনের সাথে এখানে
স্বরসঙ্গতিও যুক্ত করতে চাই, যে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে। মানে দুটি কাছাকাছি, তো তোমরা হচ্ছে সমীভবন এবং স্বরসঙ্গতি, যেহেতু তোমাদের নিয়ম এখানে গুরুত্বপূর্ণ নয়, তারপরে আমি বলে দিলাম যেটি স্বরসঙ্গতি এবং সমীভবন দুটির ক্ষেত্রেই প্রযোজ্য। মূলা থেকে মূলো হয়েছে, চূড়া থেকে চূড়ো হয়েছে, এটি তোমাদের স্বরসঙ্গতিতে বেশি রয়েছে। পূজা থেকে পুজো হয়েছে, কিন্তু দেখো জুতা কিন্তু রস্যু কিন্তু দীর্ঘ নয়। এটি সবগুলো দীর্ঘ ব্যবহার করেছি, এগুলো সমীভবন বলে। আর যদি আমি রস্যুর ব্যবহার করতাম, যেমন মূলা, যদি রস্যু থেকে মূল্য হতো, তাহলে এটা আমরা স্বরসঙ্গতি হিসেবে বিবেচনা করতাম। সতর্কতা বিধি 20 মানে 20 দীর্ঘ বিষয়ে কিছু সচেতনতা। দেখো প্রতিটি শব্দে দীর্ঘকার রয়েছে। এর মধ্যে একটি শব্দের কথা না বললেই নয়, যেমন মুমূর্ষ শব্দটি। এই মুমূর্ষ শব্দটি গতবার বোর্ড পরীক্ষায় এসেছিল, আগে একাধিকবার এসেছে, আমরা চাকুরির পরীক্ষাতে বহুবার এসেছে। এই মুমূর্ষতে তিনটা যে উ, সেই উর মধ্যে যে একটা দীর্ঘ, এটা আমরা ভুলে যাই যে কোথায় দীর্ঘটা হবে। মানে এই ভুলে যাওয়াটাই এই বানানটা মানে আমাদের সমস্যা করে। দূষণ, বিভূতি, সূক্ষ্ম, একীভূত, মুহূর্ত, কৌতূহল, তদ্রূপ, ভূগোল, আমরা যেন ভুলে না যাই। এগুলোর কোনোটিই হচ্ছে রস্যকার আছে, যেমন এটি বাদে বাকি সবগুলোর একটি যেহেতু উকার আছে এবং এটি দীর্ঘকার হয়। সতর্কতা বিধি 21। এবার আমরা দীর্ঘকার থেকে রস্যকারে চলে এসেছি। ভুক্ত, ওষুধ, অদ্ভুত। এই অদ্ভুত মাথায় রাখবি যে অদ্ভুত বাদে যত ভূত আছে সব ভূতই দীর্ঘ। তারপরে চতুর্ভুজ, দুর্গা, কৌতুক, মুমুক্ষ। মুমূর্ষতে মাঝখানে দীর্ঘকার, কিন্তু মুমুক্ষতে মাঝখানে রস্যকার। ভুবন, মুহুর্মুহু। একটু খেয়াল করো, এখানে 4টি রস্যকার রয়েছে, 3টি লাল চিহ্নিত, আর হয়ের সাথে এখানে যেহেতু হয়ের ভেতরে ঢুকে গেছে রস্যকারটি, এই জন্য এটি লাল করা হয়নি। 4টি রস্যকার এখানে রয়েছে। সুষ্ঠু, সুষ্ঠু না, সুষ্ঠু, স্থূল, সরি, এটা হচ্ছে চুল। বিদুষী মানে বিদ্বান থেকে বিদুষী। কিন্তু একটু খেয়াল করো, অদ্ভুত ব্যতীত সকল ভূতই ভূত, যেমন ভূত, ভূতি, প্রভূত, বিভূত, অনুভূত, প্রভৃতি, বিভূতি, অনুভূতি, কিম্ভূত, কিম্ভূতি ইত্যাদি। সতর্কতা বিধি 22। সতর্কতা বিধি, এটা হচ্ছে মনে রাখার কৌশল। সতর্কতা বিধি হচ্ছে 22, এটি হচ্ছে মনে রাখার কৌশল, এটি কাজে লাগাতে পারো। সেটি হচ্ছে মানে বেশি না বলে কম বলে এখানে। সেটি হচ্ছে, দেখো যে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে নামপদ যুক্ত পূর্বে নামপদ থাকলে দন্তের সাথে থ হয়, যদি নামপদ না থাকে তাহলে ত হয়। যেমন গ্রস্ত, ন্যস্ত, অস্ত, সাব্যস্ত, ব্যস্ত। এটা লাল চিহ্নিত কোনো জায়গায় নামপদ না, কিন্তু মুখ একটি নামপদ, কণ্ঠ একটি নামপদ, মানে মুখ আলাদা একটি শব্দ, কিন্তু মুখ থেকে মুখস্থ, কণ্ঠ কণ্ঠস্থ, ধাত থেকে ধাতব্য, তারপর পদ থেকে পদস্থ, গৃহ বাড়ি গৃহস্থ ইত্যাদি। অবশ্য এখানে একটি শব্দ ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে প্রস্থ, নট প্রস্থ। তোমরা অনেক সময় যেমন পাকিস্তান না পাকিস্তান নিয়ে ভুল করো, এটি হবে পাকিস্তান, নট পাকিস্তান। মাথায় রাখবে পাকিস্তান, কারণ পাকি আছে তারপর স্থান আছে, তাহলে মানে একটু খেয়াল করো, পাকি আছে তারপর স্থান আছে, তো পাকি স্থান নিয়ম অনুযায়ী তো থ হওয়ার কথা, কিন্তু সেখানেও একটি ব্যতিক্রম আছে, সেখানেও পাকিস্তান তো একা। এটা অনেক বড় একটি জায়গা, সেটি হচ্ছে তোমরা অবশ্যই এটির স্ক্রিনশট দিবে, ভালো করে মুখস্থ করবে। তোমরা খেয়াল করো, তোমাদের ব্যাকরণ বই থেকে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমরা যারা পড়ে এসেছো, এখানে যতগুলো শব্দ আছে বেশিরভাগ শব্দ বা 99% শব্দের সাথে তুমি পরিচিত, কিন্তু
কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এটা নিয়ে তোমার সমস্যা হয়। আর আমি এখানে দুটি করে বিশেষ্য শব্দ দেখিয়েছি একটি বিশেষণ শব্দের এগেনস্টে, এবং একটির এগেনস্টে যেহেতু দুটি দেখিয়েছি তোমাদের কনফিউশন শুরু হয়ে যাবে যে এই দুটি বিশেষণের মধ্যে কি আসলে কোনো বিশেষ্য আছে। যেমন চঞ্চলতা যদি বলো, চঞ্চলতা বা চাঞ্চল্য দুটি আসলে বিশেষ্য এবং দুটি ব্যবহার হওয়ার প্রেক্ষাপট ভিন্ন, সেই জন্য আলাদা আলাদা করে বলা হয়েছে। শব্দগুলো একটু বলে যাই। ধীর থেকে ধীরতা, মানে প্রথমটা বিশেষণ বিশেষ্য, তারপরে এটা 3 নম্বরটাও বিশেষ্য। ধীর থেকে ধীরতা ধৈর্য, দিন থেকে দীনতা দৈন্য, দরিদ্র থেকে দরিদ্রতা নট দারিদ্রতা। তো এটি কিন্তু পরীক্ষায় আসছিল 2019 সালে ঢাকা বোর্ডে। আর হচ্ছে দারিদ্র, এটি এসেছিল বানানে আসেনি, এটি মাথায় রাখবে। এটি এসেছিল 6 নম্বর প্রশ্নে, অর্থাৎ ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে। তারপরে দেখো যে বিশিষ্ট বিশিষ্টতা বৈশিষ্ট্য, বিচিত্র বিচিত্রতা বৈচিত্র্য, বহুল বহুলতা বাহুল্য, দুর্বল দুর্বলতা দুর্বল্য, চঞ্চল চঞ্চলতা চাঞ্চল্য, চপল চপলতা চাপল্য, সুন্দর সুন্দরতা সৌন্দর্য, সমর্থ সমর্থতা সামর্থ্য। এরকম করে অপকৃষ্ট অপকৃষ্টতা অপকর্ষ, সাদৃশ্য সাদৃশ্যতা সাদৃশ্য, মধুর মধুরতা মাধুর্য, গম্ভীর গম্ভীরতা গাম্ভীর্য, সুজন সুজনতা সৌজন্য, সুহৃদ সুহৃদতা সৌহার্দ্য, কৃপণ কৃপণতা কার্পণ্য, উৎকৃষ্ট উৎকৃষ্টতা উৎকর্ষ, স্বতন্ত্র স্বতন্ত্রতা স্বাতন্ত্র্য, নিঃশব্দ নিঃশব্দতা নৈশব্দ, বিষম বিষমতা বৈষম্য। এই ক্লাসটি নিতে আমার প্রচুর কষ্ট হয়েছে তৈরি করতে, যেরকম ক্লাসটি নিতেও। আশা করি তোমরা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড ভালো করে দেখবে, না হলে আমার এই কষ্ট বিফলে চলে যাবে। এই শব্দগুলো নিয়ে তর্ক আছে। যেমন হচ্ছে কেউ বলতে পারে যে রুশীয় মানে রুশ মানে রাশিয়ান নাগরিককে কেউ বলতে পারে, কিন্তু আমি মনে করো যে একজন রাশিয়ান নাগরিক, আমাকে তুমি কি বলবে? উনি একজন রুশ, নট রুশীয়। তো নট রুশীয়। আমি যদি ইংরেজ হই তাহলে আমাকে ইংরেজ বলবে, আমি যদি আমেরিকান হই তাহলে আমাকে কি বলবে? উনি একজন মার্কিন, নট মার্কিনী। আমি যদি কোনো রাজা হই, সেটা যদি মহারাজার পর্যায়ে পৌঁছে, কখনোই মহারাজা শব্দটি বলবে না, উনি একজন মহারাজ। এটি মাথায় রাখবে। আমরা দেখি অশুদ্ধতা এবং শুদ্ধতা, অশুদ্ধতা শুদ্ধতা, অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ। অপ্রতুলতা আমরা ব্যবহার করি অপ্রতুল, আব্রুতা নট আব্রু, কৃচ্ছতা কৃচ্ছ, দ্বৈততা দ্বৈত, সখ্যতা সখ্য, মতদ্বৈততা মতদ্বৈত, প্রসারতা প্রসার, নিঃশেষিত নিঃশেষ, অশ্রুজল অশ্রু যা জলও যায়। একটা হচ্ছে চোখের পানি, একটা হচ্ছে এমনি পানি। আমরা চোখের জলকে তো শুধুই অশ্রু বলবো। শুধুমাত্র আমরা একসাথে কখনোই বলবো না, হয় মাত্র বলবো নাই শুধু বলবো। বিবিধ প্রকার, বিবিধ বললে আর প্রকার বলার প্রয়োজন নাই। সময় বললে কাল বলার প্রয়োজন নেই, কাল বললে সময় বলার সুস্বাগত দরকার নেই, স্বাগত বললেই হবে। আর একটি শব্দ এখানে অনেকে বলি স্বাগতম, অবশ্যই আমরা বলবো না। আকুলিত না, আকুল কেবলমাত্র না, কেবল অথবা মাত্র। দায় দায়িত্ব না, হয় দায় অথবা দায়িত্ব। আমি তোমার দায়িত্ব নিব, কিন্তু আমি তোমার দায় দায়িত্ব নিব না, মানে দায় দায়িত্ব হবে না। অথবা আমি এই খুনের দায় নিলাম, মানে এই খুনের দায় দায়িত্ব নিলাম না, এরকম না। আয়ত্তাধীন আমার আয়ত্তে রয়েছে, অথবা আমার অধীনে সে চাকরি করে। আরক্তির নাম রক্তিম, রক্তিম অথবা আরক্ত, দুটি শব্দের অর্থ এক। সলজ্জিত না, লজ্জিত বা সলজ্জ। সচেষ্টিত না, সচেষ্ট। সচিত্র না, সচিত্র অথবা চিত্রিত। সমূল সহ না, সমূল হলে সমূল, সমূল অথবা মূল সহ, মূল সহ অথবা সমূল অথবা সমূলে। সুবুদ্ধিমান না, বুদ্ধিমান অথবা সুবুদ্ধি। সঠিক না, আমরা যে বাংলা ব্যাকরণের এমসিকিউ এর ক্ষেত্রে আমরা প্রশ্ন করি সঠিক চিহ্নটি গোল 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 চিহ্নিত, মানে সঠিক উত্তরটি ভরাট করো। সঠিক না, আসলে ঠিক।
মানে মতনৈক্য থাকতে পারে, এখানে মতনৈক্য থাকতে পারে, অর্থাৎ আমার এন্ট্রি দেওয়ার মতো অনেক কিছু এখানে থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটি শুদ্ধ। সকাতর নয় কাতক, সকৃতজ্ঞ নয় কৃতজ্ঞ, সুস্বাস্থ্য নয় স্বাস্থ্য, দিবারাত্রি না দিবারাত্র, মধ্যরাত্রি না মধ্যরাত্র, অহর্নিশ না অহর্নিশি না অহর্নিশ, শ্রেষ্ঠতম না, শ্রেষ্ঠ বললে তমর দরকার নাই। 1 2 3 4 5, মনে করো 5টি সংখ্যা, শ্রেষ্ঠ সংখ্যা কোনটি? 4 যদি হয়, তাহলে আমি কি বলবো? শ্রেষ্ঠতম সংখ্যা 4 নয়, শ্রেষ্ঠ সংখ্যা 4। মার্কিন এটা নিয়ে কথা বলেছি। যদ্যপি জাগ্রত, জাগর অথবা জাগরিত। যদ্যপি এই শব্দটি আরেকটি জায়গায় আমি নাম পাবে, সেটি হচ্ছে আহমেদ ছফার একটি বই আছে, যদ্যপি আমার গুরু, অর্থাৎ উনি বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, এবং একই সাথে জাতীয় অধ্যাপক হয়েছিলেন ভাষা শিল্পাচার্য জয়নুল আবেদিন। তো আব্দুর রাজ্জাককে ওনার গুরু ছিলেন, তাকে নিয়ে যে উপন্যাসটি লিখেছেন সেটি হচ্ছে যদ্যপি আমার গুরু। সম্প্রতি সময়ে আমি দ্বিতীয়বার বইটি পড়েছি, অত্যন্ত ভালো সুখপাঠ্য। তোমরা পড়লে আব্দুর রাজ্জাক সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশে এরকম জ্ঞানী মানুষের জন্ম খুব কম হয়েছে, যিনি হচ্ছে পিএইচডি ডিগ্রি আমি বলবো যে ইংল্যান্ডে ফেলে দিয়ে চলে আসছিলেন। সতর্কতা বিধি 25, আমরা একটু দ্রুত যাই। দেখো বন্দি, ইনি সবগুলোর সাথে ইনি যুক্ত হয়েছে। ইনি যুক্ত হলে আসলে কি হয় সেটি হচ্ছে বন্দি, পাগল, বিনোদ, অভাগা বা অধিকারী, এই শব্দগুলো সবই হচ্ছে পুরুষ বাচক শব্দ। এই শব্দগুলোর সাথে ইনি যুক্ত হলে সবগুলো স্ত্রীবাচক। বন্দি বন্দিনী, পাগল পাগলিনী, বিনোদ বিনোদিনী। বিনোদিনী একটি চরিত্রের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের। অপি করিম একটি, বাংলাদেশের 2টি থিয়েটার এটি করে থাকে, তার মধ্যে একটিতে অপি করিম অভিনয় করে থাকে। তোমরা শিল্পকলায় যদি কখনো খোলে তোমরা অবশ্যই নাটকটি দেখে আসতে পারো। এখানে সন্ধির নিয়ম খাটেনি, এটা বলে রাখি। প্রত্যয়। 26, আমরা অবশ্যই চলিত ভাষায় ভাঙ্গন বলবো না, ভাঙন বলবো, রঙিন বলবো না, রঙিন বলবো না, রঙিন বলবো, আঙ্গুল বলবো না, আঙ্গুল বলবো, আঙিনা বলবো না, আঙিনা বলবো, বাঙালি না বাঙালি, নোঙ্গর নয় নোঙর। আমরা আগের শব্দগুলো আগে ব্যবহার করতাম, আগের শব্দগুলো আগে ব্যবহার করতাম, এখন এগুলো আমরা করি না, এখন আমরা দ্বিতীয় শব্দ ব্যবহার করি। মাথায় রাখবে এটা, কারণ এগুলো হচ্ছে সাধু ভাষার শব্দ, তো আমরা এটা চলিত ভাষায় এটি ব্যবহার করি, আমরা মুখে সবসময় এগুলো ব্যবহার করি, মানে সাধু চলিতের যে পার্থক্যটা। 27 নম্বর, মানে কিছু শব্দ আছে যেটি উচ্চারণ, যেমন বাণী, যদি কথা হয় তাহলে দীর্ঘিকার, যদি গহনার মজুরি হয় তাহলে রস্যিকার, যদি নিচ হয় নিম্ন স্থান তাহলে রস্যিকার, নিচ যদি হয় যে বিভীষণের প্রতি মেঘনাদের মেঘনাদ তাহলে হচ্ছে দীর্ঘিকার হবে। তো মানে হীন, মানে নিম্ন বর্গ, আমরা যদি জাতির জায়গা বলি তাহলে নিম্ন বর্গ, নিম্ন স্থান। যদি কাঁচা হয় অপক্ষ, তাহলে কাঁচা চন্দ্রবিন্দু, যদি চন্দ্রবিন্দু না থাকে তাহলে এটা ধোয়া। গাথা হচ্ছে চন্দ্রবিন্দু থাকলে বিদ্ধ করা, আর গাথা চন্দ্রবিন্দু না থাকলে হচ্ছে গল্প। যেমন একটি বইয়ের নাম আছে জিব্রান আলীর শোকগাথা ও একটি গোলাপের জন্য অপেক্ষা, সেই গাথায় কিন্তু চন্দ্রবিন্দু নাই, মানে শোক কিন্তু বিদ্ধ করে না, শোকের গল্প কথা বলেছে, জিব্রান আলীর শোকের গল্প শোকগাথা। সুতো যদি পুত্র হয়, সুতো যদি সারথি হয়, তাহলে রস্য দীর্ঘের পার্থক্য বা রস্যি দীর্ঘের পার্থক্য অধিক এবং বেইধারির মতো বেশি বেশি। তারপরে ঘাঁটি আস্তানা যদি হয়, আর ঘাঁটি যদি নাড়াচাড়ি করি আর কি। কৃতি যদি কাজ হয়, কৃতি যদি সুকৃতিকারী কোনো পার্সন হয় তাহলে। তোমরা এই শব্দগুলো একটু মুখস্থ করে রাখো। এই শব্দ সতর্কতা বিধি 28, এটি একটু মুখস্থ করে রাখবে এবং নিয়মটা একটু দেখে রাখবে, এটি সম্পর্কে আমি কিছু বললাম না, স্ক্রিনশট দিয়ে অবশ্যই রাখবে। এখানে একটু
একটু বলে যাই, জাস্ট অল্প একটু বলে যাই। রস্যু, 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 রস্যু। ওকে, তারপরে কি আছে? অ আছে, অ আছে, এ আছে, ই আছে, ই আছে, অ আছে। সবই স্বরধ্বনির ব্যাপার আসলে। মানে এটি সন্ধির তোমাদেরকে সন্ধির নিয়ম পড়তে বলেছিলাম, একটু পড়া দরকার আছে। যদি তোমাদের টেক্সট বুক তো না, নবম দশম শ্রেণীতে আছে, তবুও তোমরা পড়ে রাখবে। সেটি হচ্ছে স্বরসন্ধি পর্ব ১। তো এই দুটি মিলে যেটি হয়েছে, প তালেবস্বর রয়েছে, রস্যুটা তো বাদ যাবে, ধম ঠিকই থাকবে, কিন্তু এখানে একটা ব ফলা যুক্ত হবে। একটু খেয়াল করে দেখো, ব ফলা যুক্ত হবে, কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, ব ফলা, ব ফলা, ব ফলা, এটা ব, মানে এখানে তার কিছু নাই, এই জন্য শুধু ব। এখানে আছে, তার মানে এটা ব ফলা। ওকে, আমরা কিছু বানানে নজর রাখবো, এটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো। এগুলো নিয়ে এত কথা বলা সম্ভব না, এগুলো পরীক্ষায় অনেক আসে। তোমরা দেখো, রুগ্ন, শীর্ষাসন, স্বায়ত্তশাসন, শনাক্তকর, হিতোপদেশ, লজ্জা কর। আমরা যে লজ্জাস্কর বলি না, এটি পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে এই শব্দ। এই যে লজ্জাকর, কথোপকথন, কীর্তিবাস, উপরিউক্ত, সন্ন্যাসী, গত পরীক্ষায় যে আকাঙ্ক্ষা, ঐকতান, সবগুলো শব্দ এসেছে। এই জন্য এই কোনো নিয়ম তোমার জানতে হবে না, সতর্ক থাকতে হবে এই বানানগুলোর ক্ষেত্রে, যাতে তুমি ভুল করো কিনা একটু দেখো। স্ক্রিনশট ইট। আর একটু বাড়তি সতর্কতা নিব, এই শব্দের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটাও আমরা একটা স্ক্রিনশট নিব, যাতে আমাদের এই শব্দের ক্ষেত্রে কখনো ভুল না হয়, এই শব্দ ক্ষেত্রে আমরা কখনো ভুল না করি। ওকে, তো স্ক্রিনশট তোমাদের নেওয়া হয়েছে আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে শেষ করব ক্লাসটি। আমি পূর্বের রেকর্ড থাকলে এই ক্লাসটির ডিউরেশন অনেক বেশি হতো, আমি সেখান থেকে 15 মিনিট কম করে এই ক্লাসটি নিয়েছি। 15 মিনিট মানে কমিয়েছি ক্লাসের মানে টাইম ডিউরেশন। এটি তোমাদের 33 নম্বর স্লাইড, এটির কোনো স্ক্রিনশট নিতে হবে না। আবার এখানে এই মানুষটাকে তুমি আমাকে ভাইবা ভুল করো না। তো যাই হোক, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 33টি স্লাইডের মধ্যে 32টিরই তুমি স্ক্রিনশট নিবে, একেবারে শেষে স্ক্রিনশট নিবে। তো আবার নতুন করে সেই জায়গায় যাওয়ার আমাদের সুযোগ নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বলে রাখি, এই ক্লাসটি যারা মনোযোগ দিয়ে এই শেষ পর্যন্ত এসে যারা দেখেছো, সবটুকু টেনে এসে না, সবটুকু দেখে এখানে এসেছো, এবং যারা 1 সপ্তাহ লাগলেও তোমরা যদি আত্মস্থ করতে পারো, আমি বলবো এইচএসসি পরীক্ষায় তুমি বানানে 5-এ 5 পাবে, খ নম্বরে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মিজান স্যার। আর এখানে যা পড়ানো হয়েছে সেটাই তোমাদের এইচডব্লিউ হিসেবে কাউন্ট হবে। সবাইকে ধন্যবাদ। সময় থাকবে, মানে তুমি তোমার ছুটির দিনগুলো ব্যবহার করে তুমি এইচডব্লিউ করবে। ধন্যবাদ সবাইকে।